কাজ করাবে। ওই আমার সে লেখা কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। ধন্যবাদ সকলকে। আজকের বোধহয় প্রথম আমাদের এই ইংলিশের ক্লাস শুরু হচ্ছে দ্বিতীয় সেমিস্টারের। তো ক্লাসে অংশগ্রহণকারী কাছের দূরের সকল শিক্ষার্থীদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শুরু করছি। তো ওয়ালাইকুম। আমার সামনে বোধহয় দুইজন স্টুডেন্ট দেখা যাচ্ছে নাকি? আর এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু যাদের নাম এখানে দেখানো হচ্ছে। তো আমাদের দুইজন ছাত্রীর সাথে আমরা একটু পরিচয় হই। তার আগে আমি আমার পরিচয়টা দেই। আমি ডক্টর কামরুজ্জামান। এই কোর্সের সূচনা লগ্ন থেকেই কাজ করছি। আর আর কি পরিচয় দেবো, এই আর কি কোর্সের সাথে তো আছি আর কি, মাঝে মাঝে ক্লাস করি। তো আজকে এই সেমিস্টারে ক্লাস শুরু হলো বিজনেস ইংলিশের। তো আমার সামনে যে দুইজন ছাত্রী আছে আমি দেখছি দুইজনই ছাত্রী, ছাত্র নাই কেউ, ক্লাসে আসে না। এই দুইজনই কি রেগুলার? খুবই ভালো। যারা রেগুলার এ পর্যন্ত আমি দেখেছি তাদের রেজাল্ট ভালো গত সেমিস্টার গুলোতে। এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আগেই বলে দিই, এই সাবজেক্টে ফেল করার ইতিহাস আমার নাই, জানা নাই। পাস সবাই করে যায়। এটা হচ্ছে সব থেকে বড় সুসংবাদ। কারণ এর প্রশ্নটা এতটাই ইজি হয় যে আসলে কয়েকটা প্রশ্ন আমি পরবর্তী ক্লাসগুলোতে মডেল দেখাবো, এবং কমপ্লিট একটা সাজেশন সহ উত্তরপত্র আমি ইনশাল্লাহ সরবরাহ করব। এবং ওই উত্তরপত্র সরবরাহকৃত উত্তরপত্রের মধ্য থেকেই আমরা আশা করি সকল প্রশ্নগুলোর মোটামুটি সমাধান পাওয়া যাবে, এবং পরীক্ষায় এর পাশাপাশি এর মধ্যে থেকেই সব আসবে। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে বিজনেস ইংলিশে ক্লাস নিচ্ছি, ক্লাসগুলো আসলে প্রকৃতপক্ষে ইংলিশ মিডিয়ামে বা ইংলিশ স্পিকিং এর উপরে কথা বললেই ভালো হতো, কিন্তু ইতিপূর্বে প্রায় এই নবম দশম 11তম বোধ হয় ইলেভেন্থ ব্যাচ চলছে। তো এখানে যখন স্পিকিং করা হয় ইংলিশে তখন অধিকাংশ স্টুডেন্টরা নিষেধ করে সেটা, যে স্যার বাংলা মিলিয়ে ক্লাসটা নেওয়ার জন্য। এটা হচ্ছে সব থেকে বড় সমস্যা, যে কারণে আমি আসলে বাংলা এবং ইংলিশ মিলিয়ে এই ক্লাসটা নেব নাকি, সেটা ভালো হবে। কারণ ইংলিশে যখনই ক্লাস নিতে গিয়েছি তখনই এই প্রবলেমটা দেখা দিয়েছে। আহ, এ দেখা যাচ্ছে যে অলমোস্ট অল অফ দ্য স্টুডেন্টস আর ফেল টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ক্যান সে। এই বিষয়টা হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো সো দ্যাট এই জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ইংলিশ এবং বাংলা মিলিয়ে আমরা ক্লাসটা শেষ করব আর কি। তো আমার সামনে যে দুইজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি, একটু আমরা পরিচয় হই। ওপাশে কে বসা যেন আমার, ওই পাশে ডান পাশে বসে বললেই হবে দেখবেন। কি? মুগনাহার। আচ্ছা, কোথা থেকে? তরিগাছা। ওই ইন্ডিয়া থেকে পাশে, এই আমার পাশের বাড়ি আর কি। আমার জন্মস্থান হচ্ছে কাফুন্ডা, ওইদিকে আর কি। তো ওখানে থাকি না, যা হোক। তো ঠিক আছে। রেগুলার তো মোটামুটি রেগুলার হলে ক্লাস করলে রেজাল্ট ভালো হবে এক, আর যারা অনলাইনে ক্লাস করবে এদেরও রেগুলারিটি আলাদা জিনিস। আমি গত ক্লাসগুলো নিয়েছি এবং ক্লাসে দেখেছি 50 জন পর্যন্ত, 50% আমি এখানে দেখছি। তো ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে আমি লাইনে মানে দেখছি আর কি, তাদেরকে আজকে দেখছি মাত্র 6 জন না 7 জন দেখতে পাচ্ছি। 6 জন, এখানে দুইজন আছে। তো ক্লাসে আসা খুবই জরুরি। ক্লাসে আসলে অনেক কিছু জানা যায় এবং অনেক উপকৃত হওয়া যায়, তাই না? এবং টিচারের সাথে তার যে ধারণাটা আছে এই ধারণাটাকে ট্রান্সফার করা যায়, এই আর কি, এক্সচেঞ্জ করা যায় ভিউটাকে। এবং সেখান থেকে অনেক নতুন তথ্য বের হয়ে আসার সুযোগ তৈরি হয়। তারপরে দ্বিতীয় নাম্বারে কে আছে, বাসা কোথায়? তাই নাকি? দুইজন এক জায়গার মানুষ। ক্লাসে তো এর আগে অনেক স্টুডেন্ট আসতো, কিন্তু আস্তে আস্তে এই যে অনলাইন ক্লাস হয়ে মানে ক্লাসের স্টুডেন্ট গুলো সব যেন আস্তে আস্তে হারিয়ে গেছে। দুইজনের কেউ কি সার্ভিসের মধ্যে? এসএসসি কত সাল? হ্যাঁ, এই তো সম্প্রতি।
আর কি নুরুন্নাহার কত সালে? 11তে, সব সম্প্রতি। তো ঠিক আছে, আজকে ক্লাস আমরা শুরু করব। তো এই ক্লাস শুরু করার আগে আমরা আমাদের সিলেবাসটা সম্পর্কে একটু আলোচনা করব, এবং এই সিলেবাসটা সম্পর্কে একটা আলোচনা বোধহয় হওয়া দরকার নাকি। আজকে যেহেতু প্রথম ক্লাস, তো এখানে আমাদের প্রজেক্টর যারা এখানে আছে উপস্থিত এবং যারা আমাদের অনলাইন ক্লাসে আছে, এখানে প্রভাতী রায় দেখতে পাচ্ছি, আর কি যেন কি যেন কামিনী, না কি যেন, খুকু মনি, আর আর একটা কি যেন, কি যেন নাম। যাই হোক, এই কয়জনকে দেখতে পাচ্ছি। আপনারা কি আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন আপনাদের ডিভাইসের মধ্যে? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে আজকে পাচ্ছি আমরা আপনাকে। কিন্তু সিলেবাস নিয়ে একটু কথা বলবো, এরপরে যদি সুযোগ পাই তাহলে আমরা আমাদের এক্সাম মেথড যেটা আছে, কিভাবে পরীক্ষাটা হবে, এর উপরে একটু কথা বলবো। তো খুব সংক্ষিপ্ত পরিসরে আমরা সিলেবাসটা নিয়ে কথা বলবো। আর সিলেবাস যারা দূরে আছে তাদের জন্য পরামর্শ হচ্ছে, আমি এই তো মানে ক্লাস শেষ করে অথবা আজকে আফটার ইভিনিং আমি এই ক্লাসটাকে পিডিএফ করে আমি আপনাদের লাইনে অর্থাৎ এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। আর যারা ক্লাসে উপস্থিত আছেন এখান থেকে এই বোধহয় এটা সিলেবাসটা নিয়ে নিলে সব থেকে ভালো হয়। ক্লিয়ার? তো আমরা এখানে সাবজেকশন ডিসক্রিপশন একটা বিষয় দেখতে পাচ্ছি। আসলে এই যে দুইটা শব্দ এখানে আমরা দেখতে পাচ্ছি, সাবজেকশন ডিসক্রিপশন, দেখা যাচ্ছে নাকি এরকম একটা বিষয়? এই যে জি স্যার, দেখা যাচ্ছে। এখানে আমরা সাবজেকশন ডিসক্রিপশনের একটা আমরা দেখতে পাচ্ছি। তো এই দুইটাই কিন্তু নাউন পজিশনে চলে আসছে, তাই না? দুটোই তো নাউন নাকি? স্যার, টিআই। একটু জুম দিলে ভালো দেখা যায়। জি একটু জি। জুম করলে একটু ভালো স্পষ্ট বোঝা যেত। এখন কি বোঝা যাচ্ছে ভালো? এখন কি বোঝা যাচ্ছে, না আর একটু ছোট করে দেব? না না স্যার, একটু বড় হলে ভালো হবে। এখন কি দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ ক্লিয়ার? স্যার, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। সাবজেকশন ডিসক্রিপশন, তো আমাদের এখানে আসলে দুইটাই নাউন হয়ে গেছে, তাই না? পাশাপাশি দুটোই নাউন দেখতে পাচ্ছি আমরা, যেহেতু সাফিক্স এবং প্রিফিক্সের একটা রুলসে আমরা দেখেছি যে সাফিক্স হিসেবে যখন টিআইওএন শান শব্দটা আসে, তখন শুধু এটা নয়, আরো অনেকগুলো ওয়ার্ড, ওয়ার্ড নয় আরো অনেকগুলো লেটারের সম্পৃক্ততা হলে তখন কিন্তু সেটাকে নাউন বলা হয়। তো এখানে একটা আমরা একটা সিম্বল পেয়ে গেছি যে টিআইওএন আছে, সঙ্গত কারণে দুইটাই নাউন চলে আসছে না? তো সাবজেকশন শব্দের অর্থ হলো বিষয়ীকরণ, জানা আছে নাকি? সাবজেকশন শব্দের অর্থ কি বললাম? বিষয়ীকরণ। আর ডিসক্রিপশন শব্দের অর্থ হলো বর্ণনা, নাকি? বর্ণনা, ডেসক্রাইব। এখানে ভার্ব পজিশনে ডেসক্রাইব আছে, সেখান থেকে ডেসক্রিপশন। তো আসলে বিষয়ীকরণ, বিষয়ী বর্ণনা। বিষয়ী বলতে এখানে বিষয়ের সাথে সম্পৃক্ত সবকিছু, তার মধ্যে থাকতে পারে কিন্তু সিলেবাস থাকতে পারে, তার মধ্যে স্টুডেন্ট থাকতে পারে, টিচার থাকতে পারে, অর্থাৎ থ্রি টাস্ক অ্যাক্টিভিটিজ, এটা কিন্তু বিষয়ের সাথে সম্পৃক্ত, বিষয়ের সাথেও সম্পৃক্ত। অর্থাৎ এই তিনটার একটাকে বাদ দিয়ে কিন্তু বিষয়কে ভাবা যাবে না। বিষয় থাকলো স্টুডেন্ট নাই, বাট বিষয় থাকলো কি নাই? টিচার নাই। বিষয় থাকলো, শুধু বিষয়ই থাকলো, কিন্তু তার ভিতরে আসলে কোনো কন্টেন্ট নাই। কন্টেন্ট মানে কি? কন্টেন্ট, কন্টেন্ট, প্রভাতী রায়, কন্টেন্ট কি জিনিস? সব থেকে সহজ স্যার, কোনো একটা আহ, কন্টেন্ট। মানে বিষয়বস্তু তৈরি করা। হ্যাঁ, কন্টেন্ট, ধারণকৃত বিষয়বস্তুর উপস্থাপনা বা যোজনা, এটাকে বলা হয় কন্টেন্ট। ক্লিয়ার? জি ধারণকৃত স্যার। বিষয়বস্তুর উপস্থাপনা বা যোজনা যেটাকে বলা হয়, বা সম্পৃক্ততা বা সংযুক্তি, এটাকে বলা হয় আসলে কি বললাম? কন্টেন্ট। কন্টেন্ট। আমরা সূচিপত্র, সরাসরি এটাকে কি বলি? সূচিপত্র বলি, তাই না? সূচির মধ্যে অনেকগুলো বিষয়ের সম্পৃক্ততা থাকে। তো আমরা বলতে চাচ্ছি যে সাবজেকশন শব্দটার সাথে আসলে জড়িত তিনটা জিনিস। একটা হলো সাবজেক্ট অ্যানালাইটিক্যাল মেথড বলা হয় যেটাকে, অর্থাৎ সাবজেক্টকে অ্যানালাইটিক্যাল মেথডে নিয়ে যাওয়ার একটা প্রক্রিয়া, যেটাকে সিলেবাস বলি আমরা সহজ কথায়। আর দুই নাম্বার, এর সাথে সম্পৃক্ত থাকতে হবে, মাস্ট বি অ্যাডেড আর টু থিংস। ওয়ান অফ দেম ইজ কি? স্টুডেন্ট অ্যান্ড দ্য আদার ইজ টিচার। ক্লিয়ার? তাহলে টিচার, স্টুডেন্ট এবং আরেকটা কি বললাম? সিলেবাস। এই তিনটা জিনিসের সম্পৃক্ততায় এই সাবজেকশন প্রক্রিয়াটা সম্পন্ন করা হবে। ক্লিয়ার হয়েছে কিনা আমার কথা? ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি বিষয়টা, না কোনো প্রশ্ন আছে আমার? জি স্যার। প্রশ্ন আছে কোনো? কারো কোনো প্রশ্ন? খুকুমনি, কোনো প্রশ্ন আছে? প্রভাতী, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি জি যেটুকু, না স্যার। আচ্ছা ঠিক আছে। তো সাবজেকশন ডিসক্রিপশনে আমরা একটু দেখি। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুইয়ের একটু বেশি, অর্থাৎ প্রায়
আড়াই লাইনের মতো একটা লেখা এখানে আসছে। তো এটা আপনারা পড়ে দেখেন। তো এখানে আমি একটু দেখি, দ্য মেন ফোকাস অফ বিজনেস ইংলিশ ইজ অন ইমপ্রুভিং দ্য ইংলিশ। অর্থাৎ এই বিজনেস ইংলিশের মূল বিষয় যেটা, আলোকিত বিষয় যেটা, আলোচিত বিষয় যেটা, সেটা হচ্ছে কি, ইজ অন ইমপ্রুভিং দ্য ইংলিশ। দি ইংলিশ, ইংলিশের পূর্বে কিন্তু দি শব্দটা যোগ করা হয়েছে, তাই না? এখান থেকেই কিন্তু প্রশ্ন আসতে পারে। যেমন এই দি শব্দটা ইংলিশের পূর্বে যুক্ত করা হলো, ইমপ্রুভিং দা ইংলিশ, ইংলিশকে ইমপ্রুভ করা। এই ইংলিশটা দি না দিয়ে কিন্তু এখানে সম্পৃক্ত করা যেত, ইমপ্রুভিং ইংলিশ করা যেত, যেত না? ইমপ্রুভিং ইংলিশের সমস্যা কি ছিল? সমস্যা ছিল নাকি? হোয়াট কাইন্ড অফ প্রবলেম উইল উই ফেস? যদি না বসাই তাহলে অসুবিধা কি? ইমপ্রুভিং ইংলিশ দিলাম, এখানে ইংলিশটা নাউন এবং ইমপ্রুভিং শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করলাম, অসুবিধা কোথায়? এখানে আসলে বিষয়টা হলো এই দি ইংলিশ দিয়ে ওই ইংলিশটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে ইংলিশটা রপ্ত করলে শিক্ষার্থীরা কি করতে পারবে, কমিউনিকেটিং সিস্টেমটাকে আপগ্রেড করতে পারবে। ক্লিয়ার হলো এবার? এই জন্য কিন্তু এখানে দিয়ে সম্পৃক্ততা করা হয়েছে। তো এগুলো এত আলোচনায় আসার কথা না, তো তারপরে আমি বিষয়টা একটু দেখছি। ডিটাকে না দিলে খুব বেশি অসুবিধা এমনটি নয়, কিন্তু ইমপ্রুভিং দ্য ইংলিশ, কোন ইংলিশকে সে ইমপ্রুভ করবে? যে ইংলিশটা কমিউনিকেটের ক্ষেত্রে খুব বেশি প্রয়োজন, ইজ ইসেনশিয়াল টু কমিউনিকেট উইথ আদার্স। ক্লিয়ার? হুইচ ইজ ইসেনশিয়াল টু কমিউনিকেট উইথ আদার্স, কোন জিনিসটা অন্যের সাথে কমিউনিকেট করতে খুব বেশি প্রয়োজন, এই জিনিসটাকে ইন্টিগ্রেট করার জন্য এখানে ডিটাকে ইনসার্ট করা হয়েছে। এদের Clear? গুরুত্ব এটা। জি স্যার, আচ্ছা, গ্রুপে কি তো এখানে আমরা কি কথা বলছেন কেউ? কোনো সমস্যা? জি না স্যার। আচ্ছা, এরপরে আমরা দেখছি যে বিষয়টা এখানে দেখা যাচ্ছে, এখানে কি করবে? ইংলিশ, তারপরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটাকে কিন্তু ডেভেলপ করবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা বলার যে দক্ষতা। আমরা ধরে নিই, আমরা যে বাংলা বলি, এই বাংলাটা বলার জন্য আমরা কি কোনো গ্রামার ব্যবহার করি নাকি ব্যাকরণ ব্যবহার করি নাকি? ব্যাকরণ আমাদের কি ব্যবহার করা হয়? কই? আমরা যে এটা ব্যবহার করি একজন আরেকজনের সাথে যোগাযোগ করার জন্য, যে বাংলাটা আমরা ব্যবহার করি, এখানে কি গ্রামারের সম্পৃক্ততা আছে নাকি? তাহলে যখন আমরা ইংলিশে একজন আরেকজনের সাথে কথোপকথন করব, তখন গ্রামারটাকে যদি আমরা হাইলাইট করি, তাহলে কিন্তু ইট ইজ ইম্পসিবল টু কমিউনিকেট উইথ আদার্স। ক্লিয়ার কিনা? এটা কিন্তু সম্পূর্ণরূপে অসম্ভব। অর্থাৎ গ্রামারটাকে যতটা অ্যাভয়েড করা যায়, অ্যাভয়েড করে আমরা আমাদের স্পিকিংটাকে থ্রো করতে পারবো, তত সহজ ইজিলি কিন্তু কমিউনিকেট করতে পারবো আমরা। আমার কথা কি বোঝা গেছে? আর যখন গ্রামার নিয়ে পড়ে থাকবো, কোথায় দি বসবে আর কোথায় আর্টিকেল এ বসবে আর অ্যান বসবে, তখন কিন্তু মূল টার্গেটটা থেকে আমরা কি করে যাব? আমরা কি করব তখন? দেন উই ফেল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড কমিউনিকেট উইথ আদার্স। ক্লিয়ার কিনা? আমরা বুঝতেও অক্ষম হব, আবার বুঝাতেও কমিউনিকেট করতে অক্ষম হব। সো দ্যাট আমরা যখন স্পিকিং করব, তখন কিন্তু গ্রামারকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করব। ক্লিয়ার কিনা? সম্পূর্ণরূপে কথাটা বলা যাবে না, আংশিক। কমপ্লিটলি অ্যাভয়েড কিন্তু আসলে সম্ভব না, কমপ্লিটলি অ্যাভয়েড না। তবে অ্যাভয়েড করে যত ইচ্ছা আমরা গ্রামারটাকে অ্যাভয়েড করে কমিউনিকেট করতে পারবো, তত ইজিলি কমিউনিকেট করতে পারবো, এটাই হচ্ছে বিষয়। এবং সেটা এখানে আমরা শিখবো এই এর মধ্যে। এরপরে হচ্ছে কি, বাই ইউজিং দ্য রাইট ভোকাবুলারি। কিন্তু এইখানে একটা কথা আছে যে আপনি আপনার বিজনেস ইংলিশটাকে ইমপ্রুভ করবেন, বাট ভোকাবুলারিটাকে কিন্তু আপনার রাইট করতে হবে। এখানে কিন্তু লেখা আছে বাই ইউজিং দ্য রাইট ভোকাবুলারি, সঠিক শব্দের ব্যবহার প্রধান শর্ত। আপনি গ্রামার কিন্তু এখানে বলেনি, দেখেন এই লাইনের মধ্যে। এরপরে কি বলছে? অ্যান্ড এক্সপ্রেশন, এবং আপনার অভিব্যক্তি যেটা এক্সপ্রেস আপনি যেটা প্রকাশ করতে চাচ্ছেন, অর্থাৎ এক্সপ্রেসিং পাওয়ার যেটাকে বলা হচ্ছে, এটা আমি কথা বলবো এই বিষয়ের উপরে একরকম মনে হবে, আপনি কথা বলবেন আর এক রকম মনে হবে, আর একজন টিচার কথা বলবে আর অন্যরকম মনে হবে। তো সবার যে টিচিং বা স্পিকিং যে পাওয়ারটা কিন্তু একরকম না। কেউ কথা বললে ভালো লাগবে, কেউ কথা বললে একটু কম ভালো, আবার কেউ কথা বললে মনে হবে ক্লাসটা মনে হয় শেষ, ছেড়ে দিলেই ভালো হতো। তো সো দ্যাট এই যে এক্সপ্রেশন, অভিব্যক্তিটা ফর সফট স্কিল, কিসের জন্য? সাধারণ দক্ষতার জন্য। এই সফট শব্দের অর্থ হলো কমল। সফট শব্দের অর্থ কি বললাম? কমল, কমনীয়, নমনীয়, নরম, তাই না? হার্ডলেস, জি স্যার। এরকম ধরনের। হার্ডলেস, হার্ডলেস মানে অন্তরহীন না, কিন্তু অন্তর সহ, হার্ডলি
সফটলেস সফটলেস সফট স্কিলটা হচ্ছে হার্ডলি, হার্ড শব্দের অর্থ কি? আত্মা। আর হার্ডলেস মানে কঠোরতা মুক্ত, যেটা কঠিন কাঠিন্য মুক্ত। এবং স্পিকিং অ্যান্ড রাইটিং স্কিল, তাহলে এখানে এই এক্সপ্রেশনটা তিনটা আঙ্গিকে কিন্তু নির্ভর করবে। একটা হলো সফট স্কিল, আর একটা হলো স্পিকিং স্কিল, আর একটা হচ্ছে রাইটিং স্কিল। এবং আমাদের পরীক্ষাটা এখানে কিন্তু বলে দিয়েছে সাবজেকশন ডিসক্রিপশনের মধ্যে যে আমরা তিনটা স্তরে আমাদের পরীক্ষাটাকে সম্পৃক্ত করব, সম্পন্ন করব। একটা হলো সফট স্কিলের মধ্যে অর্থাৎ সাধারণ দক্ষতার মধ্যে, নাম্বার টু হচ্ছে স্পিকিং স্কিলের মধ্যে, আর নাম্বার থ্রি হচ্ছে রাইটিং স্কিলের মধ্যে, তাই না? এই তিনটা পর্যায়ে আমাদের প্রশ্ন হবে। প্রশ্ন সফট স্কিলের মধ্যে আমরা পরবর্তীতে দেখব, এখানে আমি আগেই বলে নিই, এখানে 7 মার্কস থাকবে। আর স্পিকিং স্কিলের মধ্যে আমাদের 8 মার্কস থাকবে। তাহলে 8 + 7 = 15। আর থার্ড অর্থাৎ রাইটিং স্কিলের মধ্যে আমরা কি করব? আর 15 মার্কস। বোঝা গেছে? এই হচ্ছে আমাদের মোট 30 মার্কস। এই 30 মার্কস উপরে আচ্ছা লিখে দেওয়া হয়েছে, রিটেন মার্কস হচ্ছে 30। এই 30-র মধ্যে আপনাদেরকে পাস করে আসতে হবে, এটা কিন্তু বিষয়। এবং 11 নাম্বার পাইতে হবে আপনাদেরকে এখানে। ক্লিয়ার কিনা আমার কথা? কি আপনারা যারা অনলাইনে আছেন, আমার কথা ক্লিয়ার হয়েছে না কোনো প্রশ্ন আছে আপনাদের? না বুঝতে স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। পারলেই কাজে লাগবে। এর পরবর্তী ক্লাসগুলো ক্লাসে অ্যাটেন্ড করলে দেখবেন ভালো লাগবে যখন গ্রামার করব। তো আরেকটা বিষয় এখানে দেখেন, লার্নিং আউটকাম। যখন আমরা কোনো কিছু শিখি, তাই না, শিখলে তার কিন্তু হুম, একটা ফল, শিখন ফল কিন্তু আমরা পাই, তাই না? যখন রান্না করতে শিখি, আচ্ছা, যখন আমরা কি সাজেশন করি, দিয়ে রান্না করতে শিখি, তখন কি হয়? কেউ ভালো রান্না করে, করে না? কেউ খারাপ রান্না একই করে। রকম রান্না সবার, সব মশলা একই রকম দিয়ে দেবো এই দুইজনের কাছে। আর আমার এই যে প্রভাতী আছে, আরো কে কে আছে, এদের কাছে সব মশলা দিয়ে দেবো, কিন্তু রান্না কি কে একরকম? কতটা ভালো রান্না করতে পারে? জি, না, রান্না তো মানে কে ভালো কম রান্না বেশি করে, কে সবাই পারে, খারাপ রান্না আমিও করে? পারি। চুলার উপরে জাল দিলেই রান্না হলো, হলো কি না? সিদ্ধ তো হলো, খাওয়া পরে, কিন্তু স্বাদটা কিন্তু একই রকম হবে না। ভিন্ন অর্থাৎ ভিন্ন। 5 জন রান্না করবে একই। স্যার, আমার মনে হয় রান্নাটাও একটা আর্ট। 100% অল দ্য অ্যাক্টিভিটিস আর ক্রিয়েটেড ইন আর্ট। ক্লিয়ার কিনা? সব অ্যাক্টিভিটিস গুলো মানুষের সাথে যা সম্পৃক্ত সব আর্ট, সব শিল্প, সবই শিল্প। আপনি যা করবেন আপনার লাইফে তা শিল্প। আপনি চুল আঁচড়াবেন, আপনার চুলটাকে আঁচড়ানো হয় না? চুলটা আমরা আঁচড়াই, এটা শিল্প। একজন সুন্দর করে আঁচড়ায়, আর একজন একটু অসুন্দর করে আঁচড়ায়, সবগুলোই শিল্প। মানুষ যা করে তা শিল্প। হয় সে ভাঙে, নইলে সে গড়ে, ঠিক না? এবং ভাঙার মধ্য দিয়েই কিন্তু সে গড়ে। মানুষ কি করে? মানুষ তৈরি করে কোনো জিনিস কিভাবে? বাই ব্রেকিং দ্য থিংস, বাই ডিস্ট্রয়িং দ্য থিংস, বাই ডিস্ট্রয়িং দ্য থিংস, বাই কানেক্টিং দ্য থিংস। কোনো জিনিসকে ডিস্ট্রয় করে, কোনো জিনিসকে ধ্বংস করতে মানুষ পারে না। ক্রিয়েটিভিটি অর্থাৎ সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সে কিন্তু একটা আর্টের মধ্যে আসে। অর্থাৎ মানুষের জীবনের সাথে সম্পৃক্ত সব কিছুই হচ্ছে কি? আর্ট। ক্লিয়ার কিনা? এই একটু আগে কে যেন প্রশ্নটা করলো যে স্যার এটা কি আর্ট, রান্না? 100% আর্ট। মানুষের সাথে সম্পৃক্ত সকল কর্ম, সব যা সে করবে। স্কার্ফ বাঁধা দুইজনকে দেখছি, কিন্তু এই দুইজন এভাবে স্কার্ফ বাঁধতে কিন্তু একই সময়ে পারবে না। কারো একটু বেশি সময় লাগবে, কারো কম সময় লাগবে, কারো একটু সুন্দর, কারো একটু অসুন্দর। আর্ট, আর্ট কিনা? সব আর্ট। মানুষ যা করবে, যা চিন্তা করবে, এবং যা চিন্তা করেছে ইতিপূর্বে, সবগুলো আর্ট। অর্থাৎ এটা হচ্ছে আর্টটা 3 টাস অ্যাক্টিভিটিজ এর মতো। সব শিক্ষণ কার্যক্রমগুলো সবগুলোই হচ্ছে 3 টাস অ্যাক্টিভিটিস, অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সম্পৃক্ততা। ক্লিয়ার কিনা? সব। আপনি ভেবে দেখেন, প্রিভিয়াস যে স্কিল আপনার আছে কোনো বিষয়ের উপরে, ওই স্কিলটাকে আপনি বাদ দিয়ে নতুন স্কিল গ্রহণ করতে পারবেন না, এটা অসম্ভব, quite impossible. If we try to learn anything so without the thinking of the previous period কে যদি আপনি চিন্তা করতে না শেখেন, চিন্তা করতে না পারেন, ওর উপরে যদি ভিতটাকে আপনি রাখতে না পারেন, ইট ইজ ইম্পসিবল টু লার্ন দ্য নিউয়ার থিংস ইন ফ্রন্ট অফ ইয়ার্স। এটাই বাস্তবতা। সো দ্যাট আমরা কিন্তু প্রিভিয়াস জিনিসের উপরে ভিত্তি করে নতুনত্বকে আবিষ্কার করার চেষ্টা করব। তাহলে কিন্তু আমাদের মধ্যে কি আসবে? নতুন জ্ঞানটা আপগ্রেড হতে থাকবে, আপগ্রেড হতে থাকবে। এবং জ্ঞান যদি আপগ্রেড না হয়, তাহলে যেমনি জ্ঞানীর মূল্য নেই, তেমনি কি মূর্খ জ্ঞানের ভিতরে পার্থক্য সৃষ্টি করা আদৌ যাবে না। জ্ঞানটাকে আপগ্রেড হতে হবে। আজকে যা আছে, কালকে তার থেকে ভিন্নমুখী এবং নূতনত্ব আঙ্গিক নিয়ে তার আসতে হবে।
এটাই হচ্ছে বাস্তবতা। দিস ইজ দ্য রিয়েলিটি অফ দ্য নলেজ। নলেজের কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা, এটা ভাবতে হবে। তো লার্নিং আউটকামটা কি? আমরা এই যে তিনটা জিনিস শিখবো, একটা হলো সফট স্কিল, আর একটা হচ্ছে স্পিকিং স্কিল, আর একটা হচ্ছে রাইটিং স্কিল। এই তিনটা জিনিস যে আমরা শিখবো, শেখার পরে আফটার কমপ্লিটিং দিস সাবজেক্ট স্টুডেন্ট উইল বি এবল টু, এখানে লেখা আছে যে এই তিনটা বিষয় যখন আমরা কমপ্লিট করব, তখন স্টুডেন্ট উইল বি এবল টু, তখন শিক্ষার্থীরা কি হবে? সক্ষম হবে। কি করতে সক্ষম হবে? নাম্বার ওয়ান, এক্সপ্যান্ড ভোকাবুলারি রিলেটেড টু জেনারেল বিজনেস সিচুয়েশন। আমরা কিন্তু জায়গায় চলে আসছি, তাই না? ওই যে দিদি আগে কথা বললাম, যে ইংলিশের আগে দিদি আর কি দরকার ছিল, না দিয়েই তো আমি আমার অভিব্যক্তিটাকে প্রকাশ করতে পারতাম, পারতাম না? কিন্তু পারা যাচ্ছে না কেন? এই যে চলে আসছে এক্সপ্যান্ড ভোকাবুলারি রিলেটেড টু জেনারেল বিজনেস সিচুয়েশন। আপনি ইংলিশটা রপ্ত করলেন, রপ্ত করার ফলে কি হবে? আপনার যে বিজনেস থিঙ্কিং যেটা রয়েছে, থট রয়েছে, বিজনেস থট, এই বিজনেস থটটাকে আপনি গিয়ার আপ করতে পারবেন। অর্থাৎ মানুষের কিন্তু টার্গেট বিজনেস করা, ঠিক কিনা? আর কোনো টার্গেট আছে নাকি মানুষের? আপাতত কার আছে? পৃথিবীতে সব মানুষ কি একটা স্বার্থকে কেন্দ্র করে ঘোরে, যে সে কিভাবে বিজনেস করবে, জ্ঞান অর্জন করবে, সেটাও তার বিজনেস, এটাও তার বিজনেস। বিজনেস, সবই বিজনেস, মানুষের জীবনের সাথে সম্পৃক্ত সব কিছুই হচ্ছে বিজনেস। কিন্তু কেউ অর্থ ছাড়া বিজনেস করে না, কেউ তাৎক্ষণিকভাবে পায়, কেউ পরবর্তীতে পায়। টার্গেট হচ্ছে হাউ দে ক্যান অ্যাচিভ দেয়ার গোল বাই অ্যাকুইরিং দ্য মানি অ্যান্ড কে রেসপেক্ট, সম্মান এবং অর্থ উপার্জনের মধ্য দিয়ে সে নিজেকে কিভাবে দাঁড় করাবে, এটাই হচ্ছে মানুষের আজন্ম প্রচেষ্টা, ঠিক কিনা? আজন্ম প্রচেষ্টা, এটাকে যদি কেউ বলে না, তো এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। স্রষ্টা তাই কি করে? স্রষ্টা তো মানুষ সৃষ্টি করে দিয়েছে, বললে পারতো যা পারো তাই করো, তো বান্ডিং বান্ডিং দিয়ে দেশ, ব্যারিয়ার দিয়ে দিয়েছে না, শক্ত। ওটাকে অতিক্রম করলে খবর আছে, তার স্বার্থ তো সেখানেও আছে, বললে আবার খারাপ শোনাবে। স্রষ্টা আমাদের সৃষ্টি করলো, বললো যা পারো করো, যাও, ওই দুনিয়ায় দিয়ে দিলাম, কিন্তু করলো না, কিন্তু ব্যারিয়ার দিয়ে দিয়েছে। এই ব্যারিয়ারটা হচ্ছে তার বিজনেস, কিন্তু এটা সে খেলা খেলছে আমাদের নিয়ে, এটা তার বিজনেস, তার ব্যবসা এটা, যে আমি সৃষ্টি করেছি, আমার মতো হওয়া লাগবে, এর বাইরে কিছু চিন্তা করলে কিন্তু কি হবে? ডিটাস্ট হবে না। সো দ্যাট, তাহলে আমরা ভোকাবুলারি অর্জন করব, ভোকাবুলারি জ্ঞানটাকে আমরা প্রসার করব, যেটা নাকি জড়িত বিজনেসের সাথে। বিজনেস সব আমরা বুঝে ফেললাম, কেউ বলতে পারবে না আমি বিজনেসের বাইরে আছি, পারবে না কি বলতে? বিজনেসের বাইরে কেউ নাই। তাহলে আমার জীবনের লক্ষ্যটাকে কিভাবে আমি গোলে নিয়ে যাব, অর্থাৎ শেষ প্রান্তে নিয়ে যাব, চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাব, এর মধ্যবর্তী সকল প্রচেষ্টাই হচ্ছে আমার বিজনেসের একটা একটা অংশ। ক্লিয়ার কিনা? একটা একটা স্তর, আজকে এই, কালকে ওই, পরশু এই, এগুলো সব হচ্ছে স্টেপ। এই স্টেপ গুলোকে অতিক্রম করে কিন্তু আমার লক্ষ্যটাকে আমার প্রান্ত সীমায় নিয়ে যাওয়ার জন্য আমার প্রচেষ্টা, মাঝখানে চলে গেলে শেষ নাকি? চলে গেলেই শেষ। নাম্বার টু, তাহলে আমরা প্রথমে কি করব? ভোকাবুলারিকে আমরা শিখবো, যে শব্দ ভান্ডার গুলোকে। নাম্বার টু হচ্ছে ডেভেলপ বেসিক স্কিলস টু ডিল উইথ পিপল ইন দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড বিজনেস সিচুয়েশন। এই ওয়ার্ক প্লেস অ্যান্ড বিজনেস সিচুয়েশনটা দরকার ছিল না, দুটোই সেম জিনিস, তাই না? ওয়ার্ক প্লেস তো বিজনেস সিচুয়েশন, এখানে আমি আসছি কি করতে? আমার টাকা না দিলে পরের দিন আসবো, না হয় আর একটা ক্লাসে আসবো, পরের দিন আসবো না, সোজা হিসাব। কারণ এই সময় ফালতু ব্যয় করার মতো সময় আমার নাই। এটা কিন্তু শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা কিন্তু এখানে। আবেগে পড়ে কথা বলে কোনো লাভ নাই, আছে নাকি? আবেগে কথা বলে কোনো লাভ নেই, বাস্তবতা হচ্ছে এখানে। সবকিছুর মূল উদ্দেশ্য হলো আমার বিজনেস পারপাসকে কিভাবে আমি ইমপ্রুভ করবো, এটা সোজা হিসাব। তো এখানে ডেভেলপ, আমি উন্নয়ন করব বেসিক স্কিল, মৌলিক যে দক্ষতা, টু ডিল উইথ পিপল। কিসের জন্য করব? টু ডিল উইথ পিপল, মানুষের সাথে আচরণকে কি করতে, সম্পন্ন করতে। আমি আমার ভিউটাকে ট্রান্সফার করব আপনার সাথে বা আপনাদের সাথে, এটাকে কিভাবে আমি ডেভেলপ করব, তাই এখানে শিক্ষা দিবে স্পিকিং স্কিলের মধ্যে। ক্লিয়ার? কিভাবে কথা বলবো সেটা কি? উইথ পিপল ইন দ্য ওয়ার্ক প্লেস অ্যান্ড বিজনেস সিচুয়েশন, আপনার কর্মশালায় এবং আপনার বিজনেসে। বোঝা গেছে? আপনার একটা আঙ্গিক রয়েছে না? আপনি বাসায় যান, মার সাথে থাকেন, বাবার সাথে থাকেন, ভাই বোনের সাথে থাকেন, সবার সাথে থাকেন। তাহলে এটা হচ্ছে আপনার একটা সংকীর্ণ, অর্থাৎ ছোট একটা আঙ্গিক। যখন আপনি বাইরে চলে আসছেন, তখন আপনার আঙ্গিকটা বেড়ে যাচ্ছে। তো এইখানে আপনি কিভাবে আপনার স্পিকিং স্কিলটাকে আপনি ইমপ্রুভ করবেন,
এটা এই দ্বিতীয় স্তরে অর্থাৎ স্পিকিং স্কিলের মধ্যে আপনি শিখতে পারবেন। বোঝা গেছে? নাম্বার 3, ডেভেলপ স্পিকিং স্কিল ইন ডিফারেন্ট সিচুয়েশন, ডেভেলপ রাইটিং স্কিল ইন বিজনেস। আর একটা জিনিস আপনি এখানে শিখতে পারবেন, শুধু বললেই হবে না, কথাগুলোকে লেখনির মাধ্যমে আনতে হবে। এবং আপনি একটা প্যারাগ্রাফ খুব করে বলতে পারলেন, বলে এদিকে সেদিকে করে বলে মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসলেন, কিন্তু যখন রাইটিং মেথডে নিয়ে আসবেন তখন কিন্তু একটা সিস্টেমকে আপনার ফলো করতে হবে। আর যখন কথা বলবেন তখন বুঝাতে পারলেই হলো, সিস্টেম হোক বা না হোক, যে আমি চাচ্ছি এইটা, তাহলে ওটা তাকে বুঝাতে পারলেই কিন্তু আপনার লিসেনার এবং স্পিকারের এই দুজনের ক্ষুধা মিটলেই শেষ। বাট যখন রাইটিং মেথডে আসবে তখন আপনাকে কিছু সিস্টেম ফলো করতে হবে, যে সিস্টেমগুলো আমরা আমাদের এই বিজনেস ইংলিশের মধ্যে আলোচনা করব পর্যায়ক্রমে। ক্লিয়ার হয়েছে? এরপর আমরা যে বিষয়টা দেখছি, এটা হচ্ছে সফট স্কিল। যে কথাটা বললাম, দেখেন এখানে দেখা যাচ্ছে আমাদের, এর মধ্যে দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে, আপনারা যারা অনলাইনে আছেন দেখতে পাচ্ছেন আমার এটা ডিটেইলড সিলেবাস। সিলেবাস এটা বিস্তরণ, ডিটেইলড সিলেবাস, সিলেবাসের বিস্তরণ অর্থাৎ বিস্তারিত ভাবে এই সিলেবাসটা এখানে দেওয়া হয়েছে। আমরা প্রথমে সফট স্কিল, স্পিকিং স্কিল এবং রাইটিং স্কিলের উপরে একটা তথ্যভিত্তিক নির্দেশনা দেখলাম, তাই না? সংক্ষিপ্ত তথ্যভিত্তিক নির্দেশনা, শুধুমাত্র অনলি দ্য নেম অফ দ্য কি আইটেম, নেম অফ দ্য আইটেমস, আইটেমস গুলোর নাম দেখলাম, যে আমরা তিনটা স্কিলে পড়বো। নাম্বার 1 সফট স্কিল, নাম্বার 2 হচ্ছে স্পিকিং স্কিল, এবং নাম্বার 3 হচ্ছে রাইটিং স্কিল। এই তিনটা আমরা দেখলাম না নাকি? এই তিনটা দেখেছি। বাট এখন যে জিনিসটা আমরা দেখবো, যে সফট স্কিলের মধ্যে আমার কি কি কাজ করা যেতে পারে এবং সফট স্কিলে মার্কসটা কত, আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। এটা কিন্তু বলবো বলবো আমার ক্লাসের পরে ইনশাল্লাহ প্রশ্ন থাকবে না আশা করা যায়, আমি ট্রাই করব। তো এখানে সফট স্কিল, তাহলে সফট স্কিলের বাংলাটা আমরা কিভাবে নিয়েছি বললাম? কি বললাম? অনেকগুলো কথা বললাম, কিন্তু একটাকে আমি হাইলাইট করার চেষ্টা করেছি, কি যেন? সাধারণ দক্ষতা। মনে থাকবে? মনে থাকবে তো? সাধারণ দক্ষতা। সফট মানে যদি বলি নরম দক্ষতা, সে আবার যেন বেমানান লাগবে। আসলে সফট শব্দের অর্থ নরম, বাট জেনারেল স্কিল এটাকে বলা হচ্ছে সাধারণ দক্ষতা। সাধারণ দক্ষতাটা কি জিনিস? আমি পানি চাইবো, তো পানি এই জিনিসটা তো আমার জানা লাগবে। পানি, যে নামটা হচ্ছে পানি, তা না হলে পানি চাইলে, ওয়াটার চাইলে দেখা গেল অন্য কিছু এনে হাজির করলো, যে ওয়াটারের অর্থ বোঝে না। তাহলে এটাকে আমরা সফট বা সাধারণ স্কিল, যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস প্রসেস, মানুষের জীবন চালানোর জন্য যেগুলো না হলেই নয়, এগুলো অতীব প্রয়োজন যে ওয়ার্ড গুলো, এটাকে আমরা সফট স্কিলের মধ্যে নিয়ে আসবো এবং সাধারণ দক্ষতা হিসাবে এটাকে স্বীকৃতি দেবো। ক্লিয়ার? এটার বাংলা আমরা সাধারণ দক্ষতা বলবো। তো ওয়ান, আমাদের এটা তো ওয়ান নাকি? অন, অর্থাৎ ওয়ান দিয়ে আমরা দেখছি অন, তারপরে কি ডট অন, এখানে আমরা লিখছি, তাই না? প্রথম ওয়ার্ক ইন এ টিম এনভায়রনমেন্ট। এখানে এর মধ্যে আমরা টিম এনভায়রনমেন্টে কাজ করার একটা সুযোগ পাবো। টিম এনভায়রনমেন্ট, যেমন একটা প্রশ্ন আমি থ্রো করলাম আপনাদেরকে, সেই প্রশ্নটা থ্রো করার পরে আমি চারটা অপশন দিয়ে দিলাম, বা তিনটা অপশন দিয়ে দিলাম, বা কোনো অপশন দিলাম না। আপনাদেরকে কি করতে হবে? ট্রাই টু ফাইন্ড আউট দ্য রাইট অ্যান্সার ফ্রম দ্য কোশ্চেন বাই অ্যানালাইজিং বাই দ্য টাচ অফ ইউর কলিগ। ক্লিয়ার? অর্থাৎ আপনার যে কলিগ, ইংলিশ কি একাধারে বললে কি সম্ভব হবে বোঝা? বাংলার সাথে এভাবে মিক্সড করলে বোধ হয় ভালো হয় না। তো ঠিক আছে, তো আমরা যে জিনিসটা এখানে দেখতে চাচ্ছি, যে আমরা টিম এনভায়রনমেন্টের মধ্যে এখন একটা প্রশ্ন থ্রো করলাম, থ্রো করার পরে আমি 4জন বা 5জনকে গ্রুপ করে দিলাম, যে তোমরা অ্যানালাইসিস করে এই জিনিসটাকে, আমি তো তুমি বলে বসি মানে সব তো আসলে এখন বয়স হয়ে গেছে, এরা যেই ক্লাসে আসুক না কেন মাস্টার ডিগ্রি পাস, তারপরে আর কি হবে, আমাদের তো বয়সটা অনেক হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তো আসলে এখানে এই ক্লাসগুলো নিতে গেলে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি হয়ে আসে। আমাদের দেশে তো একটা জড়তা রয়েছে, তুমি আর আপনির মধ্যে পার্থক্য, এই একটা ফালতু জিনিস, খুবই একটা বাজে জিনিস, খুব বাজে। সবাইকে তুমি, সবাইকে, সে যে স্তরের হোক না কেন, এর ভিতরে একটা মাধুর্য আছে। কিন্তু ওই যে আবার আপনি আর তুমি, এই যে এইটা দিয়েই বাচ্চাদের ব্রেনটাকে নষ্ট করে দেওয়া হয়। আপনি তুমি ভাগ করতে করতেই ওদের একটা স্তর শেষ। কিসের আপনি তুমি? সব ইউ, সব তুমি, এবং এর ভিতরে একটা মাধুর্য আছে কিন্তু এর এই কথার মধ্যে। তো যা হোক, আমরা এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি, যে টিম এনভায়রনমেন্টে যখন কাজ করবে তখন একটা প্রশ্নকে থ্রো করা হলো, প্রশ্ন থ্রো করার পরে সমস্যা,
ওই সমস্যাটাকে চিহ্নিত করে কি করতে হবে, একটা রাইট অ্যান্সার কিন্তু খুঁজে বের করার চেষ্টা করতে হবে। সেখানে ওই টিমের সবাই কাজ করবে। ক্লিয়ার কিনা? তিনজন, চারজন, পাঁচজন, দুইজনের একটা টিম থাকলো, সবাই কাজ করে একাধিক উত্তর নিয়ে আসলো। একটা নাও আসতে পারে। একাধিক উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক সেটাকে সবাই মিলে ঠিক করা হলো। মাস্টার একা ঠিক করবে না, টিচার একা ঠিক করবে না, টিচার ছাত্রদেরকে নিয়ে কাজ করবে। যদি টিচার নিজেই বলে আমি যা জানি এটা ঠিক, তাহলে ওই মাস্টারও না, এর কাছে পড়া যাবে না। ক্লিয়ার? ওই মাস্টারের কাছে পড়লে ওই মাস্টারও কিছু জানবে না, ওই ছাত্রও কিছু জানার চেষ্টা করবে না কখনো, যে আমি যা বলবো এটাই ঠিক, এর বাইরে আর কিছু নাই। ও তো মূর্খ নাকি? জানার শেষ আছে নাকি? জানার কোনো শেষ নাই। সঙ্গত কারণে একজন টিচার সে কি করবে, ওই যে উঠে আসা প্রশ্নগুলো, যে প্রশ্নগুলোর ওই প্রশ্নের মধ্য থেকে উঠে আসা উত্তরগুলো, উঠে আসা মানে কি, পাঁচজন পাঁচ রকম বললো, বা পাঁচজন তিন রকম বললো, বা পাঁচজন দুই রকম বললো, আর অলমোস্ট অল নন মেথড যখন আসবে, নন সাবজেকশন যখন আসবে, তখন কিন্তু আলটিমেটলি প্রশ্নের উত্তরটা একরকম হবে। আমি কি ক্লিয়ার করতে পেরেছি নাকি? একরকম হবে। যেমন আমাদের জাতীয় কবি কে, এর প্রশ্ন কি দুই রকম হওয়ার কথা? অধিক অজ্ঞ ছাড়া তো দুই রকম বলবে না। যখন টিমে ফেলানো হবে তখন এর উত্তর মাস্ট বি ওয়ান, ঠিক কিনা? এবং সে হচ্ছে কাজী নজরুল। এটা আমরা বলবো। কিন্তু এমন একটা প্রশ্ন করলাম, ধরে নেন যে সনেটের জনককে, আমাদের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে, আমি এই কথাগুলো বলছি এই কারণে যে এরকম ধরনের প্রশ্ন কিন্তু এর মধ্যে দেখা যাবে। আমি মডেল যখন দেখাবো, সনেটের জনককে, তো আমরা এটাকে কে বলবো? এই জায়গায় কিন্তু ঝামেলা আছে। সনেটের জনক একেবার প্রথম যখন বাংলাদেশে না, যদি বাংলাদেশে বলি তাহলে অধিকাংশ একমত হবে আমাদের বাড়ির পাশের এই যে মাইকেল মধুসূদন দত্তের উপরে। বাট যদি বলি সনটের আদি জনককে, একেবারে প্রথমকে এর জন্ম দিয়েছে, পেত্রা। হ্যাঁ, আমার উত্তর চলে আসছে। তো এই জায়গায় দেখা যাচ্ছে একজন উত্তর বলেছে, আমি নাও জানতে পারি, যদিও আমি টিচার, আমি যে সব জানবো এটা কিন্তু আদৌ সঠিক নাও হতে পারে। এরপরে যদিও পেট্রার্ক সনেটের জনক, বাট কিন্তু একজন ইংলিশ সাহিত্যিক, উনি অনেকগুলো সনেট লিখেছেন। যেহেতু আমি ইংরেজি পড়াচ্ছি, এগুলো আপনাদের পরীক্ষায়, বিশেষ করে ওই যে কি পরীক্ষা হবে যেন, নিবন্ধন, তারপরে যে চাকরির যে পরীক্ষাগুলো, এই সব জায়গায় বিভিন্ন সময় আসবে, এগুলো সব পড়ার মধ্যে। তো একজন ইংরেজি সাহিত্যিক সব থেকে বেশি সনেট লিখেছেন, জানা আছে নাকি কারো? সব থেকে বেশি সনেট লিখেছেন অনেকগুলো, মেবি 49, আমি অ্যাকুরেটটা বলতে পারছি না। এবং একজন নিগ্রো মহিলাকে নিয়ে এই সনেট গুলো লেখা, উইলিয়াম শেক্সপিয়ার মনে হয়, আপনারা একটু দেখে নিয়েন, ঠিক আছে? উনি মেবি 52 or 3 এরকম সনেট লিখেছেন, কিন্তু একজন নিগ্রো মহিলাকে নিয়ে উনি 49 মেবি সনেট উনি রচনা করেছেন। এটা দেখলে বোঝা যাবে, বাসায় যে একটু অনলাইনে সার্চ করে দেখেন, আমার ধারণা আর কি, এটা আমি দেখেছি। তো বিষয়টা হচ্ছে আমরা টিম ইনভায়রনমেন্টে কিন্তু কাজ করার সুযোগ এই সফট স্কিলের মধ্যে পাবো। নাম্বার 2-তে আছে ডিমনস্ট্রেট ওয়ার্ক ভ্যালু, প্র্যাকটিস, ক্যারিয়ার, প্রফেশনালিজম অ্যান্ড ইন্টিগ্রিটি ইন দ্য ওয়ার্ক প্লেস। এই বিষয়গুলো এই সফট স্কিলের মধ্যে আসবে। ওয়ার্ক ভ্যালুজ অর্থাৎ কাজের মূল্যবোধ এর মধ্যে আসবে। ডিমনস্ট্রেট নির্দেশনা প্রদান করবে কাজের মূল্যবোধকে। প্র্যাকটিস এর অনুশীলন। ক্যারিয়ার, ক্যারিয়ার শব্দের অর্থ কি যেন, লোকটার ক্যারিয়ার ভালো না, তার মানে কি যেন, যোগ্যতা, দক্ষতা, এরকম ধরনের বিষয়। প্রফেশনালিজম অর্থাৎ আপনার পেশাগত যে দক্ষতা, এই পেশাগত দক্ষতা এখান থেকে আসবে। আর কাজের উপরে যে আন্তরিকতা, ইন্টিগ্রিটি নাকি, এই ইন্টিগ্রিটি, আপনি একটা কথা বলবেন, যে ভালো ভাষা জানে সে একটা কথা বলবে, দুইজনই একজনকে অন্যজনের কাছ থেকে একটা কাজ আদায় করে নেওয়ার চেষ্টা করছেন আপনারা দুজন, কিন্তু একজনের ভাষাটা খুব সুন্দর, আর একজনের ভাষাটা কর্কশ, কাকের মতো খানিকটা। কার কাজটা আগে হবে? সুন্দর করে ওকে বোঝাতে পারবে, ও কিন্তু এর উপরে সঙ্গত কারণে লিসনার দুর্বল হয়ে যাবে। এই জিনিসটা বলা হচ্ছে ইন্টিগ্রিটি ইন ওয়ার্ক প্লেস, আন্তরিকতা। এই জিনিসটা কিন্তু সফট স্কিলের মধ্যে আসবে। এরপর হচ্ছে মেনটেন হেলথ অ্যান্ড সেফটি প্রডিউসার ইন দ্য ওয়ার্ক প্লেস। কিভাবে ওই যে আপনার ওয়ার্ক প্লেসে আপনি আপনার স্বাস্থ্য এবং মানে নিরাপত্তা নিশ্চিত করবেন, এই বিষয়টা এখান থেকে আমরা কিছু জানতে পারবো। আর মেনটেন পার্সোনাল ম্যানার ইন দ্য ওয়ার্ক প্লেস। পার্সোনাল ম্যানার বলতে ব্যক্তিগত আচরণ নাকি? পার্সোনাল ম্যানার কি? ব্যক্তিগত আচরণ। এই জিনিসটা যত সব প্রশ্নবিদ্ধ, তাই না? এই পার্সোনাল ম্যানারে যত সব ঝামেলা টামেলা আছে, তো এই পার্সোনাল ম্যানারটা ইমপ্রুভ করতে গেলে আপনার ভোকাবুলারিটাকে ইমপ্রুভ করতে হবে।
আপনি যদি সঠিক ভোকাবুলারি আপনি থ্রো করতে পারেন আপনার অডিয়েন্সের মাঝে, তাহলে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, বাড়বে না? আর যদি গঠনমূলক অর্থাৎ কনস্ট্রাকটিভ যে কি বলা যায় যে ভোকাবুলারি আপনি ব্যবহার করতে পারলেন না, তাহলে তখন কি হবে? ওই অডিয়েন্স যেমনি একটা বিপদের মধ্যে পড়বে। অডিয়েন্স কি করবে? অডিয়েন্স এনগেজড ইন ডেঞ্জার টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে। আপনি যা বলেছেন সে কিন্তু একটা বিপজ্জনক অবস্থার মধ্যে নিপতিত হবে, কারণ বারবার আপনি রিপ্লাই করছেন অথচ সে বুঝতে পারছে না এই বিষয়টা। ক্লিয়ার কিনা? তো এরপর আমরা দেখবো স্পিকিং স্কিল। এই স্পিকিং স্কিলের মধ্যে যে বিষয়গুলো এখানে দেখা হয়েছে আপনারা একটু দেখে নিন, যেহেতু ক্লাস এত বিশ্লেষণ কি দরকার আছে? এসব আপনারা বোঝেন, সব বোঝা জিনিস। আর আমার পড়াতে পড়াতে তো মুখস্থ মতো হয়েই গেছে, আমার কাছে সহজ নাকি? তো স্পিকিং স্কিলের মধ্যে আমরা কয়টা প্রশ্ন পাবো এখানে? চারটা প্রশ্ন। এই যে লেখা আছে কিন্তু মার্কস 2। কত করে মার্কস হবে? 2। চারটা প্রশ্ন থাকবে, চারটাই উত্তর দিতে হবে। ক্লিয়ার? তাহলে আমরা সফট স্কিলের মধ্যে কিন্তু 7টা প্রশ্ন থাকবে এমসিকিউ। ক্লিয়ার কিনা? আমরা সফট স্কিলে কয়টা প্রশ্ন পাবো? এখানে কিন্তু মার্ক 1, 7 কোশ্চেন, 7 মার্কস এখানে আমরা দেখছি, এবং সবগুলো এমসিকিউ থাকবে। এবং এমসিকিউ গুলো যে কোনো ধরনের আসতে পারে। গ্রামার আসতে পারে, বোঝা গেছে? জেনারেল নলেজ আসতে পারে, মানে আসবে না এমন কোনো না। ইচ্ছা মতো যেখান ইচ্ছা দিয়ে দেবে। তবে অতি সহজ, খুব সহজ। আমরা যখন মডেলগুলো দেখবো, প্রশ্নের মডেল আমি কয়েকটা রাখছি, প্রশ্নের মডেল দেখবো, তখন আমাকে বলা লাগবে না, আপনারা উত্তর দিয়ে দেবেন। মাঝে মাঝে 7টার মধ্যে দেখা যায় একটা একটু জটিল দিয়ে দিল, গ্রামাটিক্যাল একটা জটিল, একটা কমপ্লেক্স একটা মানে থিম দিয়ে দিল। এরকম ঘটনা ঘটতে পারে। তো এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে যে আপনারা যখন পরীক্ষায় বসবেন তখন জটিল যে এমসিকিউটা থাকবে, অর্থাৎ যেটা জটিল মনে হবে, একটু ওয়েট, বোঝা যায়নি, একটু ওয়েট, তাহলে দেখা যাবে যে ওর মধ্য থেকে একটা সলিউশন বেরিয়ে আসতে পারে। তো আমি টিচার হিসেবে এটা যদিও বলা ঠিক না, তারপরেও বললাম যে জটিলটাকে মানে কি করা যায় যে স্লেট করে প্রশ্নটাকে নষ্ট করার দরকার নাই, নাম্বারটাকে। ওটা আলটিমেটলি আমার মনে হয় এসে যাবে। অর্থাৎ এখান থেকে যদি 7 মার্কসটা আমরা মানে কি করতে পারি, আর্ন করতে পারি, তাহলে কিন্তু আর বাকি থাকলো কত? 4। আমাদের পাইতে হবে কত? 11। 11, 11 পাইতে হবে 30-এর মধ্যে, তাহলে পাস। 10 পাইলে কিন্তু ফেল। তাহলে এই 7 মার্কসটা এসে গেলে আর 4 কি পাবো না? কলম তো এমনি একটু বুলালেই তো 4 হয়ে যায়, হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই 7 মার্কসটার উপরে আমরা সব থেকে বেশি গুরুত্ব দেব। ক্লিয়ার? এটাকে আমরা ভুল না করার চেষ্টা করব। যে কারণে এ পর্যন্ত কোনো স্টুডেন্ট আমার জানা মতে বোধ হয় ফেল করেনি। একজন এডুকেশন গত ব্যাচে আসছিল, তার কি দেখি ঝামেলা ছিল, সেটা বোধ হয় নিষ্পত্তি হয়ে গেছে। ওই রেজিস্ট্রেশন নাম্বার না কি যেন একটা ঝামেলা করছিল, মানে লিখতে ভুল করছিল। তো ফেল স্বভাবত করে না এগুলো আর কি। তাহলে সফট স্কিলের আর কোনো সমস্যা আছে আপনাদের কারো? সফট স্কিল, সফট স্কিল সম্পর্কে কারো কিছু জানার আছে? না স্যার। ক্লিয়ার হয়েছে কি আমার কথা? হুম। তাহলে এখানে প্রশ্ন কিন্তু যে কোনো আঙ্গিকে যে কোনো ভাবে আসতে পারে। ধরেন একটা ভয়েস চেঞ্জ আসতে পারে, ন্যারেশন আসতে পারে, কারেকশন, ভার্ব কারেকশন আসতে পারে, তারপরে সেন্টেন্স কারেকশন আসতে পারে, আমি দেখাবো ক্লাসগুলোতে। এরকম ধরনের ইচ্ছা মতো একটু ট্রান্সলেশন আসতে পারে, যা ইচ্ছা তাই। তবে অবশ্যই বিজনেসের সাথে জড়িত এমন প্রশ্ন 1 থেকে 2টা আসবে, যা ব্যবসায়িক পারপাজে, যে প্রশ্নটার লক্ষ্য হচ্ছে ব্যবসায়িক পারপাসকে ইমপ্রুভ করা, এই ধরনের প্রশ্ন 1 থেকে 2টা অবশ্যই আসবে, গ্রামার থেকে আসবে। তারপরে আরেকটা জিনিস আছে, ওই যে স্যানোনিম অ্যান্টোনিম যেটা আছে, এই জিনিসটাও মাঝে মাঝে আসতে দেখা যায়। এই যে প্রিভিয়াস যে পরীক্ষা গেল আইসিটিতে, এটা স্যানোনিম অ্যান্টোনিম আসেনি, এটাই দেখা যায়নি, এর আগের পরীক্ষায় আবার দেখা গিয়েছে। তো ঠিক আছে, এরপরে আমরা দেখি কোনটা যেন স্পিকিং স্কিল দেখছিলাম। তো স্পিকিং স্কিলটা আপনারা একটু পড়ে দেখেন যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আপনারা যারা অনলাইনে আছেন দেখেন কোথাও কোনো বিশ্লেষণের প্রয়োজন হয় কিনা, একটু পড়ে দেখেন তো, যেহেতু এটা নিয়ে এত বেশি সময় ক্ষেপণ করা যাবে না।
কমপ্লিট হয়েছে? প্রবলেম? শারমিন আক্তার, শোনা যাচ্ছে আমার কথা? শারমিন আক্তার? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কোনো প্রবলেম আছে নাকি এটা স্পিকিং স্কিলের মধ্যে? ক্লাসে? হ্যাঁ ক্লাসে, আমি বলো না দ্রুত। ক্লাস করলে তো বুঝতে পারবো। হবে না। হ্যাঁ, কোনো প্রবলেম রয়েছে এখানে? নাই না? আমাকে বর্ণনা করতে হবে, ডিসক্রিপশন করতে হবে, এরকম কিছু আছে নাকি এর মধ্যে? সে নাম্বার, ডিসক্রাইবিং অ্যান্ড ন্যারেটিং ইভেন্টস, তাই তো? প্লেস, অবজেক্ট, ইট ইজ ন্যারেট দ্য প্রসেস অফ টেলিং এ স্টোরি। আমি এখানে লিখে দিয়েছি, এটা আমার লেখা। ক্লিয়ার? সিবাজের মধ্যে এখানে বলছি ডিসক্রাইবিং বর্ণনা, অ্যান্ড ন্যারেটিং, একটা হলো বিস্তারিত বর্ণনা, আর ন্যারেট, ন্যারেট মানেও হচ্ছে বর্ণনা, তাই তো? ইভেন্ট, কোন ঘটনার বর্ণনা করতে হবে এর মধ্যে। একটা ঘটনাকে তুলে ধরলো, সেই ঘটনাকে আপনি ডিসক্রাইব করবেন, ওই যে স্টোরি রাইটিং আছে না, ওরকম ধরনের। প্লেস, এটা ঘটনা সম্পর্কে হতে পারে, স্থান সম্পর্ক হতে পারে, আবার কোনো উদ্দেশ্য সম্পর্ক হতে পারে। ক্লিয়ার কিনা? আপনি একটা প্যারাগ্রাফের মতো ইয়ে লিখবেন। প্যারাগ্রাফ বলবো না এটাকে, আপনার স্টোরি রাইটিং এর মতো হতে পারে। অর্থাৎ বিষয়টা ইভেন্ট হতে পারে, প্লেস হতে পারে, অবজেক্ট হতে পারে। এই তিনটার যে কোনো একটার উপরে আপনার বর্ণনামূলক লেখা লিখতে হবে। ঠিক আছে? আর এখানে ন্যারেট শব্দটা লেখা হয়েছে দ্য প্রসেস অফ টেলিং এ স্টোরি, একটা গল্প বলার পদ্ধতি, প্রক্রিয়াই হচ্ছে ন্যারেট। প্রক্রিয়া কিন্তু, পদ্ধতি বা প্রক্রিয়া। আর বিস্তারিত বর্ণনা, এটা হচ্ছে ডিসক্রিপশন। ক্লিয়ার হয়েছে? ডিসক্রিপশন, আপনি গল্পটাকে বলবেন, বলার সময়ে আপনি তিনটা বা চারটা বা দুইটা এরকম ভাগে ভাগ করে আপনার গল্পটাকে বলবেন। ছোটবেলায় আমরা গল্প শুনেছি, এখন আর গল্প বলা লোকও নাই, ছেলেপিলেও শোনে না, এখন মোবাইল নিয়ে থাকে, তাই না? মোবাইল নিয়ে সবসময় একটা ব্যস্ততা এদের আছে। তো আমরা যে ছোটবেলায় যে গল্পটা শুনেছি, ওই যে মুরব্বীদের কাছ থেকে খুব মজা লাগতো, এবং সন্ধ্যার পরে আমরা ওই দাদা বা এরকম ধরনের মানুষের কাছে বসতাম, যে একটু গল্প শুনবো সুন্দর করে। কেউ কেউ খুব ভালো গল্প বলতে পারতো, আছে না এরকম? খুব সুন্দর এবং মজা লাগতো। গল্পটাকে আবার ভাগ করে বেশ সুন্দর করে মানে স্টেপ বাই স্টেপ তারা বলতো। তো এটাই হচ্ছে ন্যারেট। ক্লিয়ার কিনা? আর টোটাল যে সিচুয়েশনটা আপনি থ্রো করলেন বা আপনি লিখলেন, আপনি প্রয়োগ করলেন, এটা হচ্ছে ডেসক্রিপশন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বিষয় এখানে। এরপরে আমরা রাইটিং স্কিলের মধ্যে যাব, এটা একেবারে সহজ জিনিস। রাইটিং স্কিল ইউজিং টাস্ক, প্যারাগ্রাফ রাইটিং। প্যারাগ্রাফ রাইটিং এটা আপনার বর্ণনামূলক হতে পারে, আবার এটা পজিটিভ। 15 মার্ক? জি। বলছি এটা 15 মার্ক? হ্যাঁ, ওই যে তিন করে একটা একটায় থ্রি প্যারাগ্রাফ মার্কস, সরি স্টেপ বাই 5 স্টেপ মার্কস, প্যারাগ্রাফে 5 কপি মার্কস। দিতে হবে? তিনটা লিখতে হবে, 5 মার্কস। থাকবে জি চারটা, স্যার। এখানে একটা অপশন রয়েছে, আর কোথাও কিন্তু অপশন নাই। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, 3টি দিতে হবে এখান থেকে? বুঝি না। বিজনেস, বলছি এখান থেকে 3টি দিতে হবে? তিনটা লিখতে হবে, চারটা থাকবে। হ্যাঁ হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? জি স্যার। প্রশ্নে আপনি চারটা পাবেন, লিখবেন তিনটা, একটাকে বাদ দেওয়া যাবে। তো এখানে প্রথমে আছে প্যারাগ্রাফ, এরপরে লেটার রাইটিং আছে, ইমেইল আছে, তারপরে বিজনেস রিপোর্ট রাইটিং, আর এসে রাইটিং। তো এই জায়গাটা আসলে খুব সহজ, কারণ আমরা সারা জীবনই এই পর্যন্ত পড়ে আসছি, তাই না? ওই প্যারাগ্রাফ পড়েছি, লেটার পড়েছি, ইমেইল পড়েছি। লেটার ইমেইল তো ওই একই রকম, এই প্রায় সেম জিনিস। তারপরে রিপোর্ট পড়ছি, ওই যে ইন্টারে পড়ছি, ডিগ্রিতে আছে কিনা আমি জানি না, যেহেতু আমি ডিগ্রি পড়িনি, তো ওটা আমার জানাও নাই। ডিগ্রিতে কি রিপোর্ট রাইটিং আছে নাকি? যারা পড়ছেন বলতে পারবেন। এসে রাইটিং, এটা আমরা এসএসসি তে পড়েছি, তাই না? জি স্যার, সবগুলো ডিগ্রিতে এসএসসি লিখে স্যার, গেছি। জি, কিছু বলবেন? আচ্ছা। ডিগ্রিতে আছে স্যার, সেটাই বলছিলাম। ও, আছে না? রিপোর্ট। আচ্ছা, তাহলে এগুলো আছে। তো এই আর কি বিষয়গুলো, এগুলো খুব সহজ, খুবই সহজ। ইংলিশ নিয়ে টেনশনের কিচ্ছু না। আমরা এই জায়গাটাই খুব স্যার, বেশি আমি কাজ একটা করি। কথা বলি। জি, আমি সময় স্যার দেবো কথা ইংলিশ, বলতে, সময় দেবো। হ্যাঁ, তো ইংলিশে কত মার্ক আমাদের পেলে পাশ আসবে? 11 মার্কস বললাম যে, আপনি ছিলেন না ক্লাসে? 11, 11 মার্কস পেতে হবে 30-এর মধ্যে। ও আচ্ছা, আচ্ছা, সরি। 11 মার্কস পেতে হবে। তো এখানে ফেল করা অনেক কঠিন, ফেল করা নিয়ে টেনশন করা লাগবে না। আমরা কিছু ক্লাস করব, যে ক্লাস
এই পোর্শনের উপরে ক্লাসটা একেবারেই কম করব। এটা ক্লাস এত বেশি দরকার নাই। আমি একটা সাজেশন এবং সম্ভাব্য উত্তরপত্র আমি আপনাদেরকে একটা পর্যায়ে দিয়ে দেব। এখানের সমাধানটা আপনারা নিজেরাই করতে পারবেন, আর আমারটা একটু হেল্প নিলেন। আমি মূলত এই সফট স্কিলের উপরে বেশি কাজ করব এবং স্পিকিং স্কিলের উপরে। ক্লিয়ার? সফট স্কিলটা জানার শেষ নাই, মানে জানা এক প্রান্তহীন, এর কোনো সীমানা কিচ্ছু নাই সফট স্কিল। এটার উপরে কাজ করব। সেখানে ভিন্নমুখী, প্রত্যেকটা ক্লাসে ভিন্নমুখী কিছু এমসিকিউ আমি নিয়ে আসব। এই এমসিকিউ গুলো আমরা ওখানে সমাধান করার চেষ্টা করব। আর স্পিকিং স্কিলের মধ্যে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলো একটু কমপ্লেক্স আমার কাছে মনে হয়েছে। সেই বিষয়গুলো আমি মোটামুটি ক্লাসে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। আর এই রাইটিং স্কিলটা, এটা একেবারে ইজি একটা মেথড, যে যতটুকু লিখতে পারে সেভাবে চলে আসবে। মূল কাজটা হচ্ছে আমার স্পিকিং স্কিল এবং সফট স্কিলের মধ্যে। এই স্পিকিং স্কিলে বেশ কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো নতুন মনে হবে, বেশ নতুন। মানে প্রশ্নের মধ্যে নতুন নতুন কিছু প্রশ্ন আসবে, যেমন পাবলিক স্পিকিং। এই পাবলিক স্পিকিংটাকে কিভাবে অ্যাপিলিং করা যায়, হাউ উই ক্যান অ্যাপিলিং দ্য সিচুয়েশন অফ পাবলিক স্পিকিং। পাবলিক স্পিকিং সিচুয়েশন, পরিস্থিতিকে কিভাবে অ্যাপিলিং করা যায়। অ্যাপিল শব্দের অর্থ কি জানো? ওই অ্যাপিল, অ্যাপিল শব্দের অর্থ আবেদন মুখর, আবেদন মুখর, তাই না? আবেদন মুখর করা যায় কিভাবে, কাঙ্ক্ষিত করা যায় কিভাবে, আমরা সুন্দর একটা স্পিকিং করতে পারি। এর কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো আমরা আলোচনা করব। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ডিটেলস খুব বেশি লেখা যাবে না, কারণ সময় কত? আমরা উপরে দেখছি 2 ঘন্টা, না? দুই জি ঘন্টা স্যার, সময় দুই এটা ঘন্টা হবে। এবং এই যেগুলো ছোট ছোট নোট আকারে আমি আপনাদেরকে শেখাবো, ঠিক ওইভাবে লিখে পারবেন। কারণ এ কিন্তু বিস্তারিত লিখতে গেলে সময় পাওয়া যাবে না, শেষে দেখা যাবে যে আপনার রাইটিং স্কিলে আর মোটে লেখেন, শেষে একটা ঝুঁকি হয়ে যাবে। এই 2 মার্কস তো, মার্কস মাত্র 2, ঠিক সেই উপযোগী বা তার থেকে একটু বড় করে দিলাম, এখান থেকে আর একটু ছোট করে আপনারা লিখবেন। আমি জাস্ট কিছু নির্দেশনা দেবো, যে নির্দেশনাগুলো মোটামুটি ফলো করলে আশা করা যায় ভালো হবে। এবং এই সাবজেক্টে আমার জানা মতে তো ফেল করে না, আবার অনেক অনেক নাম্বার পায় এই যারাই ক্লাস করেছে এ পর্যন্ত, অনলাইন সহ। হ্যাঁ, উম, লাইন বেশিরভাগ আসবে, লাইন নয় পয়েন্ট আকারে আসবে এর তথ্য। লাইনেও আসবে না এমন না, আসবে। বোঝা গেছে? পয়েন্ট আকারে বেশি আসবে। তো এই পয়েন্ট আকারে যে বিষয়গুলো আসবে, এগুলো আমরা অন্তত 5-7টা পয়েন্ট লিখবো। ও লিখতে সময় লাগবে না। এবং আমি একটা প্রশ্নে যখন আপনাদেরকে আমি দেখাবো, তখন মনে করবেন যে পরের প্রশ্নগুলো ইজি হয়ে গেছে এবং খুব সহজ। এতটাই সহজ যে বলার না। এই গত পরীক্ষায় একজন দেখলাম যে 30-এর মধ্যে পেয়েছে 26। এ পেলো কিভাবে? এ কিন্তু আমার কারিশমা না, এটা বাস্তব। ওই ওই স্টুডেন্টই ভালো, ও অরিজিনালি ভালো। চিটাগাং ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, জিওগ্রাফিতে মাস্টার ডিগ্রি করা। তা ওই স্টুডেন্ট পেয়েছে 26 সর্বোচ্চ নাম্বার 30-এর মধ্যে। কল্পনা করা যায়? সেই স্টুডেন্ট এমনি ভালো। তো যারা ভালো তারা আসলে এমনি ভালো করে যায়। আর সব থেকে বড় কথা, ওই যে স্টুডেন্টটা, নামটা ভুলে গেলাম, উনি খুব রেগুলার। আমার একটা ক্লাস আমি কোনোদিন মিস করতে দেখিনি, যে কয়েকটা ক্লাস নিয়েছে অনলাইনে, প্রত্যেকটা ক্লাস ওনাকে আমি করতে দেখেছি। এই জন্য ক্লাস এখানে হোক বা অনলাইনে হোক, ক্লাসে থাকা কিন্তু আলাদা একটা উপকারিতা আছে, আছে না? জি স্যার। আজ আমরা ট্রাই করলাম বেশ কিছু তথ্য ভিত্তিক কথা বলতে। যারা ক্লাস করেনি তারা তো এইগুলো জানলো না, না জানলো কিছুটা হলেও একটা জিনিস শিখলাম আজকে ক্লাস একটা, তাহলে ওটা তো নতুন জ্ঞান আমার অর্জন করা সম্ভব হলো, তাই না? তো সো আমরা কি করব, আমরা ক্লাসে অ্যাড হয়ে থাকার চেষ্টা করব। আগামী ক্লাস বোধ হয় শুক্রবারের দিন আছে, এবং আমার ক্লাসটা সর্বশেষ ক্লাস দিয়েছে 11:30। ক্লাসটা একটু সকাল সকাল হলে আমার জন্য ভালো হতো। ওই সময়ে আসলে সে নামাজের একটা তাড়াহুড়া চলে আসে এবং বেশ ঝামেলা দেখা দেয়। তো তারপরেও এখন কর্তৃপক্ষ বোধহয় ওই সিদ্ধান্ত নিয়েছে আমার ক্লাসটা শেষ ক্লাস হবে। তো আশা করা যায় আমি তখনই ক্লাস নেব, এক। আর দ্বিতীয়ত, আপনাদের কোনো কিছু জানার থাকলে বা আমার সাথে যদি আপনাদের ভিউকে ট্রান্সফার করার প্রয়োজন হয়, আমার হোয়াটসঅ্যাপে আপনারা লিঙ্ক দিতে পারবেন। 8টার পরে, 10টা, 11টা, 11টা পর্যন্ত আমি টেবিলে থাকি। 7:30টার দিকে, হ্যাঁ, রাত্রে 8টার পরে আপনারা রিং দিবেন। কোনো ধরনের ঝামেলা দেখা দিলে আমাকে নক করবেন 8টার পরে। আমি ইনশাল্লাহ রিসিভ করব এবং চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করার। 01740, 01740 লিখছেন না?
9206669। কি নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন যারা অনলাইনে আছেন? 1740 9206669। 9206669। হ্যাঁ, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। এই জি নাম্বারে স্যার। ফোন করলে 8টার পরে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন। পড়া সংক্রান্ত যে কোনো সমস্যা বা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে? তো জি স্যার। আজকে ক্লাস এ পর্যন্ত শেষ করব। আপনাদের যদি কারো কিছু জানার থাকে তাহলে আমার সাথে কথা বলতে পারেন। এহ, তমা রানী মজুমদার নাকি? বাসা কোথায় তমা? পিরোজপুরে স্যার। পিরোজপুরের অনেক মানুষ আমাদের আছে। পিরোজপুরে তোমার বাসা নাকি? তো স্যার বেটা, পিরোজপুরে কোথায় বাসা স্যার? জি জি, পিরোজপুরে কোথায় স্যার? পিরোজপুরে কত জায়গায় গিয়েছি, কম ঘুরেছি নাকি? আমার পিএইচডি করার সময় চষে বেড়াইছি আপনাদের পিরোজপুর, বাগেরহাট, স্যার, আপনার বাসা কোথায় স্যার? ওই সমস্ত এলাকা, সরসিনা, সব জায়গা বাদ ও রাখি। আচ্ছা আচ্ছা, আমার মাদার্সি, তো হ্যাঁ। মাঠ জরিপ ছিল, এই জন্য হুম অনেক হুম। জায়গা ওখানে ঘুরেছি আমি পিএইচডি করার সময়। স্যার, আপনার বাসা কোথায়? আমার বাসা এই যে আপনার যে প্রতিষ্ঠানে আসছেন না পরীক্ষা দিতে, স্যার, জি স্যার। ওর পাশে। মানে আপনার ভাষাটা ওই প্রতিষ্ঠানের ওভাবে বোঝা যাচ্ছে না। মানে আপনি বলতেছেন যে জাস্ট আমাদের ওই বইয়ের ভাষায়, ওখানের ভাষাটা একদম ভিন্ন। আমি যেটা বলছি এটা কি হয়েছে বুঝি না? স্যার, এটা বোঝা যায়। আমার ভাষা শুনে বোঝা যাচ্ছে না আমি এখানকার মানুষ, না স্যার, এরকমটা বোঝা যাচ্ছে না। তাই না? তা জি মানুষের স্যার। সাথে কথা বলতে গেলে তখন তো আঞ্চলিকতা খানিকটা পরিহার করা দরকার। এই জন্য আমি ট্রাই করি যে যাতে ও করে বুঝতে আচ্ছা। না পারে কেউ তো যে আমি ওখানে যখন ফার্স্ট টাইম গিয়েছি, তো মানে ম্যাক্সিমাম মানুষের ওই ভাষায় কথা বলে, হ্যাঁ। যখন মানে বেশি ফোর্সে কথাটা বলে তখন বোঝা যায় না। তখন মানে তাকিয়ে থাকি সে কি ভাষাটা কিভাবে বললাম। তা আমার এই ভাষাটা কি বোঝা গেছে? আমি যে ক্লাস নিলাম এতক্ষণ ধরে, জি স্যার, জি বুঝতে স্যার, কোনো আপনার ভাষাটা অনেক সুন্দর বোঝা গেছে, বাট আপনি অনেক সুন্দর বুঝাইছেন। মানে এখানে আচ্ছা কোনো প্রবলেমটা হয়নি এখন পর্যন্ত। আচ্ছা, ঠিক আছে, আমি ট্রাই করব যে সাবলীল ভাষা বলে আপনাদেরকে মোটামুটি বিষয়গুলো জানানোর। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকেন, আজকে এ পর্যন্ত। জি স্যার, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন দেখা হবে আপনাকে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ স্যার সুন্দরভাবে ক্লাস নেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ। আমি যখন এখন করি যে পাশে একটা কলেজ আছে আমার বাড়ির সাথে, সফরুন্নেসা কলেজ। ভাইয়া, আজকে কি আর কোনো ক্লাস আছে? কি আজকে বলছি? না না, আজকে আর ক্লাস নাই। আচ্ছা, ওকে। ওই যে বাঙালির মুখ থেকে একটু যে মেন্টরের সাথে। না, আমি ইংলিশে জানি না। আমার ওই ঝামেলা অনেক। আমার 3টা সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা, তারপরে পিএইচডি করা, এমফিল করা। তো ইংলিশে জেদ করেই মাস্টার ডিগ্রি করার পর থেকে ওই প্রতিষ্ঠানে ইংলিশ ক্লাস নেই। ও একটু ঝামেলা ছিল, ইকোনমিক্স, কবে কোন বিএম থেকে ইকোনমিক্সে, আবার ইংলিশে, তারপরে পিএইচডি করছি। এটাও অনেক জেদ ছিল, সবগুলোই করছি জেদের কারণে। তারপরে এখান থেকে আমি তখন থেকে এখানে ইংলিশ ক্লাস নেই। ওখানে আমার সাবজেক্ট ছিল কম্পারেটিভ রিলিজিয়ন, থিওলজি, ধর্মতত্ত্ব। ওখানে ইসলামিক স্টাডিজ পড়ে, এখানে ইকোনমিক্স পড়ে, আবার ওই ইংলিশটা পড়ে। তারপরে লাইব্রেরি সায়েন্সে আবার মাস্টার ডিগ্রি করা, 4টা পার্সেন্ট আছে। তো যে ছিল হ্যাঁ, ওই ইসে, ওই আপনি তো প্রাইমারি স্কুল আছে না? হ্যাঁ হ্যাঁ, ওইটা। হুম। জি স্যার। ঠিক আছে, দেখা হবে। ভাই, জি, ভাই আপনার সুব্রত স্যারের ক্লাস কবে হবে? রবিবারে কয়টায়? 4টা মনে হয় আমরা আপডেট দিয়ে দিব।
জি ভাই, এটা শোনার জন্য কি ঠিক আছে। বসেছিলাম। জি জি, সবাই ভালো থাকেন।